শুভঙ্কর ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়লো নাকি? সুপর্ণা আছো? স্যার আমি তো হ্যাঁ, শুভঙ্করের কি খবর জানো কিছু? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজ আমরা প্রায় আমাদের সিলেবাসের এন্ডের দিকেই এসে গেছি। আজকে আমরা একটু পড়বো মাইক্রোবিয়াল প্রোডাকশন অফ হাইড্রোজেন। ঠিক আছে। আচ্ছা, এটা খুব সুন্দর রিভিউ পেলাম, ভাবলাম এখান থেকেই তোমাদের পড়াই। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তোমরা বলবে স্যার এই 24 পাতা কি পড়বো একটা ওইটুকু টপিকের জন্য? না, 24 পাতা পড়তে হবে না, আমি বলছিও না 24 পাতা পড়তে, জাস্ট ওভারঅল প্রসেসটা বুঝলেই হবে। তার আগে আমি একটা জিনিস তোমাদের বলি যে অনেক রকমের আহ, মানে ফসিল ফুয়েল যে পলিউশন ক্রিয়েট করে সেটার রেসপেক্টে আর কি, মানে সেটাকে কমব্যাট করার জন্য অনেক রকমের আর কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তোমার ফুয়েলস বানানো হয়, বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সোর্স অফ এনার্জি কিন্তু বানানো হয়, দ্যাট ইজ ট্রু। যেমনি তোমার একটা জিনিস বলি, মনে আছে কিনা জানি না, রুদ্রজিৎ আর সায়ন দাস তো গিয়েছিলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, একটা ফুয়েল সেল বানিয়েছিল। ফুয়েল সেল কি দিয়ে বানিয়েছিল? একদিক থেকে হচ্ছে পাঁকের জল। হ্যাঁ, আচ্ছা এখানে কি লেখা আছে পড়া যাচ্ছে তো? কেউ পড়ো তো একটু, তাহলে স্ক্রিনটা শেয়ার হয়েছে প্রপারলি বুঝবো কি লেখা আছে। Microbial production of hydrogen. আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে একদিকে যেটা হচ্ছে মানে এই যে পেপারটা, এই পেপারটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকেই বেরিয়েছিল। যাই হোক, যেটা হচ্ছে যে মানে যেখান থেকে আমি পিএইচডি করেছি আর কি, সেখান থেকেই বেরিয়েছিল। যাই হোক, যেটা ব্যাপার এখানে হচ্ছে যে ফুয়েল সেলের কনসেপ্টটা কিন্তু খুব ইউনিক কনসেপ্ট, কিন্তু একেবারেই নতুন নয়। মানে ওখানে যে ওরা নিয়ে গিয়েছিল ভালো, এখন কলেজের স্টুডেন্টরা এসব ভেবে চিন্তে বানাচ্ছে, দিস ইজ গুড। বাট এই যে কনসেপ্টটা যে একদিক থেকে তুমি কি করছো না, পাঁকের জল রেখে দিচ্ছ, ঠিক আছে, আর অন্যদিকে হচ্ছে যে প্রচুর অ্যালগি রাখছো। তাহলে অ্যালগি কি করে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালগি? অ্যালগি কিন্তু খুব মানে আহ, 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 যাকে বলে গিয়ে হচ্ছে যে অসম্ভব ভালো ফটোসিনথেসিস করতে পারে বা সালোক সংশ্লেষ, ঠিক আছে, ভেরি হাই ফটোসিনথেটিক এফিসিয়েন্সি অ্যালগি যেটা হয়। হ্যাঁ, মানে যেখানে অ্যালগাল ব্লুম আছে সেখানে কিন্তু ফটোসিনথেসিস খুব ভালো হয়। ঠিক আছে, তো ফটোসিনথেসিস ভালো হলে, ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস হোয়াট উইল বি জেনারেটেড, আমাদের যে ফটোসিনথেসিসের যে লাইট রিয়াকশন হয় সেই প্রসেসে কি জেনারেট হয়? নর্মাল স্টুডেন্টরা বলবে স্যার এটিপি জেনারেট হয়, এনএডিপিএইচ জেনারেট হয়, রাইট? এটিপি এনএডিপিএইচ সব জেনারেট হয়, কেন জেনারেট হয়? Why ATP and NADPH is generated during the process of photosynthesis? Tell me. হুম, কারোর আইডিয়া নেই? এ কি, সায়ন বিশ্বাস আছো? প্রথমে ওয়াটারের ফটোলাইসিস হয়, তারপরে ওই হ্যাঁ, ওয়াটারের ফটোলাইসিস হয় 40 পেলে 100, তারপরে কি হয়? ওয়াটারের ফটোলাইসিস হওয়ার পর কি হয়? সেটা তো ওয়াটারের ফটোলাইসিস হয়ে কি জেনারেট হয়, যেটা ট্রান্সফারের জন্য তোমার আলটিমেটলি। হ্যাঁ, ইলেকট্রন স্যার, ইলেকট্রন আর প্রোটন রিলিজ হয়। এক্স্যাক্টলি, ইলেকট্রনস রিলিজ হয়, যে ইলেকট্রনসটা ট্রান্সপোর্ট হতে থাকে। ওকে, আলটিমেটলি তো সেটাই, যে আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টার তোমার চাই একটা। হ্যাঁ, তো এনিওয়ে, এই যে ব্যাপারটা, তো the process of photosynthesis basically generate free electrons, যেগুলো কিন্তু তোমার ট্রান্সপোর্ট হতে থাকে, মানে which is capable of getting transported according to the
redox potential of different substrates. Fine. So this electron gets transported according to the redox potential of different substrates. তাহলে সালোক সংশ্লেষ বা photosynthesis will generate electrons. Now you see আরেক দিকে তাহলে আমার দুটো সেল আছে, একটা হচ্ছে কি আমার পজিটিভ ইলেকট্রোড, একটা হচ্ছে আমার নেগেটিভ ইলেকট্রোড। ঠিক আছে, তাহলে আমার নেগেটিভ ইলেকট্রোডে আমি কি রাখবো, মানে নেগেটিভ ইলেকট্রোড মানে ক্যাথোড, তাই তো? ক্যাথোডে আমি কি রাখবো, ক্যাথোডে আমি প্রচুর পরিমাণ অ্যালগি রেখে দিলাম। হ্যাঁ, প্রচুর পরিমাণ অ্যালগি রেখে দিলাম। এই অ্যালগি রাখলে কি হচ্ছে যে সেখানে কিন্তু খুব ফটোসিনথেসিস হচ্ছে এবং ইলেকট্রন জেনারেট হচ্ছে। ফাইন। আরেকটা তার সঙ্গে, মানে এটা একটা ফুয়েল সেলের ডিজাইন আমি বলছি, তার সঙ্গে আরেকটা পজিটিভ ইলেকট্রোড অ্যানোড রাখছি, অ্যানোডে আমি অনেক পাঁকের জল রাখছি। ঠিক আছে, তার সঙ্গে একটা পজিটিভ ইলেকট্রোড অ্যানোড রাখছি, অ্যানোডে আমি অনেক পাঁকের জল রাখছি। তো ওই ধরনের কন্ডিশনে দেয়ার কুড বি ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া যারা কিন্তু কেপেবল অফ ভেরি গুড ফার্মেন্টেশন। And in this process, they produces a lot of protons. ঠিক আছে, তার জন্য সেটা কিন্তু অ্যানোড। এবার এই দুটো চেম্বারকে যদি তুমি কানেক্ট করে দাও, এই দুটো চেম্বারকে যদি তুমি কানেক্ট করে দাও, তাহলে একদিকে পজিটিভ চার্জ, একদিকে নেগেটিভ চার্জ। ঠিক আছে, সো কি হবে, দেয়ার উইল বি আ জেনারেশন অফ কারেন্ট, তাই তো? আমি যদি একদিকে প্রচুর পজিটিভ চার্জ জেনারেট হচ্ছে, একদিকে নেগেটিভ চার্জ জেনারেট হচ্ছে, এই দুটোকে যদি আমি একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে কি হবে, আমি কারেন্ট জেনারেট করতে পারবো না পারবো না? পারবো, তাই তো? তাই এখানে তোমাদের কথা হতে পারে যে এই সব কথা তত্ত্ব কথা, এগুলো কি হয় কখনো যে আমি একটা জাগ নিলাম, তাতে ভর্তি অ্যালগি রেখে দিলাম, অন্য একটা জাগ নিলাম, ভর্তি পাঁকের জল রেখে দিলাম, আর তার দুটোকে একটা কপারে একটা তামার তার দিয়ে ঝুলে দিলাম, সেই তামার তারে কারেন্ট ফ্লো করবে? এটা তোমাদের প্রশ্ন উঠতেই পারে। ঠিক আছে, তা এটা কি মনে হয় যে করবে কি করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? আরেকবার বলুন, বুঝতে পারলাম না। কনসেপ্টটা বুঝতে পারলে না, তাই তো? কনসেপ্টটা হচ্ছে যে আরেকবার বলুন। আমার তো যদি কারেন্ট ফ্লো করতে হয়, হ্যাঁ কারেন্ট ফ্লো করতে হয়, ঠিক আছে, মানে আমার যতদূর ফিজিক্স মনে আছে, এখন তো ভুলে গেছি, সেটা হচ্ছে ইলেকট্রন অলওয়েজ ফ্লোজ ফ্রম দা নেগেটিভ ইলেকট্রোড টুয়ার্ডস দা পজিটিভ ইলেকট্রোড, তাই তো? নেগেটিভের থেকে পজিটিভে যায়, এন্ড কারেন্ট ফ্লোজ ইন দা অপোজিট ডাইরেকশন। হ্যাঁ, ঠিক বলছি তো সায়ন দাস নাকি? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, তোমরাও ভুলে গেছো? না, তোমরা ভুলে গেলে লজ্জার ব্যাপার, এই সবে পড়ে। ঠিক আছে, তাহলে এটা ঠিক বলছি। ওকে, জাস্ট ওকে, তো জাস্ট আ মিনিট। হ্যাঁ, ওকে, তো যেটা বলছিলাম আমি, তো কারেন্ট ফ্লোজ ইন দা অপোজিট ডাইরেকশন। এইবার আমি একটা বড় জাগ দিলাম, সেই জাগে প্রচুর অ্যালগি রেখে দিয়েছি, তাহলে অ্যালগি কি, অ্যালগি ফটোসিনথেসিস করতে পারে। এইবারে এই ফটোসিনথেসিসের দরুন ও কি করছে, প্রচুর ইলেকট্রনস জেনারেট করছে, ফ্রি ইলেকট্রনস, যেগুলো কিনা অ্যাকর্ডিং টু দা, মানে আমি যেটা বলছি রেট অফ পোটেনশিয়াল অফ দা সাবস্ট্রেট, ও সেই ইলেকট্রনস গুলো ট্রাভেল করবে ডিউরিং দা কোর্স অফ দা লাইট রিঅ্যাকশন। ঠিক আছে, তো একটা জাগের মধ্যে অনেক ফ্রি ইলেকট্রনস জেনারেট হচ্ছে। এবার অন্য আরেকটা জাগে আমি কি করছি, আমি অনেক পাঁকের জল রেখে দিচ্ছি। ঠিক আছে, কেন পাঁকের জল রাখার কারণটা কি হচ্ছে, কি ওই যে নোংরা ভোংরা জিনিসগুলো, ওয়েস্ট মেটেরিয়াল, সেটা ড্রেন থেকে তুলে যদি আমি একটা জাগে রেখে দিই, কি হবে, সেখানে প্রচুর অ্যানএরোবিক ব্যাকটেরিয়া থাকবে। তো দেয়ার উইল বি আ প্রসেস অফ ফার্মেন্টেশন, মানে ফ্যাকাল্টেটিভ অ্যানিয়ারোবিক থাকবে, তারা কি দেয়ার উইল বি প্রসেসেস অফ ফার্মেন্টেশন ফ্রম ডিফারেন্ট সাবস্ট্রেট। ওই পাঁকের মধ্যে যা যা অর্গানিক মেটেরিয়াল ইত্যাদি পড়ে আছে সেগুলো ফার্মেন্টেড হবে, and there will be a production of H plus protons। ঠিক আছে, তাহলে একটা দিক, একটা সেই যে যাতে পাকের জল রয়েছে সেই ইলেকট্রোডটা হলো গিয়ে হচ্ছে আমার অ্যানোড, বিকজ ইটস আ পজিটিভ ইলেকট্রোড। আর অন্যদিকে একটা জাগে, মানে একটা জাগে পাকের জল, সেটা পজিটিভ ইলেকট্রোড অ্যানোড, সেখানে ফার্মেন্টেশন হচ্ছে, H plus প্রোডাকশন হচ্ছে। আর অন্যদিকে
কি হচ্ছে আরেকটা জাগে তুমি অনেক ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া রেখেছো। সো দ্যাট ইজ দ্য নেগেটিভ ইলেকট্রোড আর ক্যাথোড। ওকে, কেন না সেখানে ফটোসিনথেসিস হচ্ছে, প্রচুর ইলেকট্রন হচ্ছে। এবার এই প্রচুর ইলেকট্রন রয়েছে, এবার এই দুটোকে যদি আমি একটা কন্ডাক্টিং ওয়্যার মানে একটা তামার তার দিয়ে কানেক্ট করে দিই, মাই কোয়েশ্চেন ইজ উইল দেয়ার বি আ ফ্লো অফ ইলেকট্রিসিটি যদি সার্কিটটা কমপ্লিট হয়? স্যার যদি মানে ফ্রি sir. ইলেকট্রন will বেশি, there be a will there be a flow of electricity কথাটা ভুল বললাম, will there be a flow of current যদি সার্কিটটা আমি কমপ্লিট করি? হ্যাঁ, কে কি বলছে এবার বলো। স্যার যদি ফ্রি ইলেকট্রন বেশি থাকে এবং ফোটন আর ইলেকট্রনের মধ্যে ডিফারেন্সটা বেশি থাকে মানে ডেনসিটির, তো ফ্লো তো হওয়ার কথা স্যার। ফ্লো তো হওয়ার কথা, রাইট। ফ্রি ফ্লো হয়, অবশ্যই ফ্লো হয়, হ্যাঁ, এবং কারেন্ট কিন্তু জেনারেট হয়। যে একটা একটু আগেই বললাম না স্যার এরকম কিছু হবে না, বাট নো, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফুয়েল সেলস অ্যাকচুয়ালি। ঠিক আছে, বাট একটা ব্যাপার আমি বলছি, এই এই যে টেকনোলজি গুলো যেগুলো আমরা এখন করবো, ঠিক আছে, সেটা হচ্ছে ডিজেল প্রোডাকশন, হ্যাঁ, কিংবা ইথানল প্রোডাকশন, হাইড্রোজেন প্রোডাকশন, মাইক্রো অর্গানিজম ইউজ করে, এগুলোর এফিসিয়েন্সিটা নিয়ে কিন্তু খুব ডাউট আছে। ঠিক আছে, তোমাদের যদি মনে থাকে যে তোমরা যদি অন্যদেরও প্রজেক্ট দেখে থাকো, আমি জানি না তোমরা দেখেছিলে কিনা, তোমরা দেখবে যে একটা এলইডি বাল্ব, ছোট এলইডি বাল্ব যেরকম ওই কালী পূজায় কিনতে পাওয়া যায় না 100টা এলইডি বাল্বের একটা তার বা ইত্যাদি, ওই একটা এলইডি বাল্ব জ্বালানোর জন্য 4টে জাগ লেগেছে গিয়ে হচ্ছে অ্যালগি, ফটোসিনথেটিক অ্যালগি, আর 4টে জাগ লাগছে গিয়ে হচ্ছে তোমার পাকের জল, মানে অ্যানোরোবিক ফ্যাকাল্টেটিভ অ্যানোরোবিক হুইচ ক্যান ফার্মেন্ট ডিফারেন্ট সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে ভাবো যে তোমাদের মোবাইল চার্জ করার জন্য কি লাগবে, হয়তো একটা 500 লিটারের অ্যালগি ট্যাঙ্ক লাগবে এবং একটা 500 লিটারের তোমার অ্যাট দ্য সেম টাইম এরকম কোনো একটা ফার্মেন্টেশন ট্যাঙ্ক লাগবে, যেখানে হয়তো তোমার শুধু ওই ধরনের ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া রাখা আছে। ঠিক আছে, তো there are doubts regarding the efficiency of this process, and this is absolutely a clean technology. তুমি মানে আমরা যেভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকি ইউজুয়ালি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, উইন্ড এনার্জি সবই ঠিক আছে, বাট মেইন হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস এখনো থার্মাল, ঠিক আছে, থার্মাল পাওয়ার প্লান্টেই হয়, মানে কয়লা বর্ন করে সেখান থেকে প্রোডাকশন হয়। তো দোজ আর অ্যাকচুয়ালি যেটা আমাদের পার্সপেক্টিভ থেকে যে মারাত্মক পলিউশন কজ করে। আর এই যে প্রসেসটা আমি বললাম এটা একেবারে পলিউশন, বাট হোয়াট অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি? মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সায়েন্স ফেয়ারে গিয়ে আরসালানের বিরিয়ানি খাওয়ার জন্য ঠিকই আছে এইসব করে দেখানো, বাট এটা কি রিয়েলি কাজ করবে? মানে হোয়াট অ্যাবাউট, তোমাকে তো একটা মিনিমাম ধরো এনার্জি প্রডিউস করতে হবে, একটা বাড়িতে ধরো তুমি একটা লাইট একটা পাখা চালানোর মতো তো প্রডিউস করতে হবে, সেই এনার্জি সেই কারেন্ট কোথেকে প্রডিউস হবে? যার জন্য এইগুলো এই প্রসেস গুলো নিয়ে চিরকাল একটা ডাউট ছিল যে এগুলোর এফিসিয়েন্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, যে কোনো এই ধরনের প্রসেস হলো এই ধরনের অ্যালগি বা অ্যানারোব ফ্যাকাল্টেটিভ অ্যানারোব দিয়ে ফুয়েল সেল প্রোডাকশন, কিংবা মাইক্রোবিয়াল হাইড্রোজেন প্রোডাকশন, কিংবা তোমার ধরো ডিজেল প্রোডাকশন, কতটা এফিসিয়েন্টলি হচ্ছে। মানে আমরা সবাই জানি যে জাট্রোফা গাছ তার পাতা দিয়ে, ঠিক আছে, বায়োডিজেল প্রোডাকশন, যেটা আমরা হয়তো পড়বো এই উইকের মধ্যে, তো বাকি যা আছে সব করে সব শেষ করে দেবো, সেটা আমরা পড়বো। বাট হোয়াট অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি? এটা কতটা এফিসিয়েন্টলি হচ্ছে, এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। আমি কি বোঝাতে পারছি? ওকে, তো এবারে দেখো এই যে আমি যে অ্যানোডের যে রিয়াকশনটার কথা বলছিলাম না, অ্যানোডে দেয়ার ইজ আ পসিবিলিটি যে যখন আমরা এই ধরনের অ্যানারোব বা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব দিয়ে ডিল করি, তারা কিন্তু অনেক রকমের, হ্যাঁ, তারা কিন্তু অনেক রকমের সাবস্ট্রেটকে ইউজ করে সেখান থেকে হাইড্রোজেন প্রডিউস করতে পারে। তারা কিন্তু অনেক রকমের সাবস্ট্রেটকে ইউজ করে সেখান থেকে হাইড্রোজেন প্রডিউস করতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস, যে হাইড্রোজেন প্রোডাকশন। এবার কথা হচ্ছে যে হাইড্রোজেন প্রোডাকশন, why hydrogen production
by this microorganisms is important. সেই হাইড্রোজেনটাকে আমরা ফুয়েল হিসেবে ইউজ করতে পারি। কিন্তু এই যে ফুয়েল হিসেবে আমরা ইউজ করছি, কেন এটাকে আমরা ফুয়েল হিসেবে ইউজ করতে চাইছি? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস হাইড্রোজেন? বলতে পারবে? একটু ভেবে বলো যে এই হাইড্রোজেনটাকে যদি আমরা ফুয়েল হিসেবে ইউজ করি, যেটা মাইক্রো অর্গানিজম আর কি প্রডিউস করছে বাই দ্য প্রসেস অফ ফার্মেন্টেশন, দিস ইজ আ ভেরি এসেনশিয়াল ফুয়েল। ওয়াই? ক্যান ইউ টেল মি কেন এই ফুয়েলটা এসেনশিয়াল, বা কেন এই ফুয়েলটা খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি? এই ধরনের হাইড্রোজেন কোনো পলিউশন ক্রিয়েট করছে না। কেন পলিউশন ক্রিয়েট করছে না? পলিউশন হবে না কোনো, মানে হ্যাঁ, স্মোক তৈরি হবে না। হাইড্রোজেন বার্ন করে ওয়াটার তৈরি করছে। দ্যাটস ভেরি গুড। হাইড্রোজেন বার্ন করলে মানে হাইড্রোজেনের যদি অক্সিডেশন হয় তাহলে কি তৈরি হবে? ওয়াটার তৈরি হবে, which is harmless. কিন্তু at the same time তুমি যদি যেটা ট্র্যাডিশনাল ফুয়েলস, যেগুলো নন রিনিউয়েবল ফুয়েলস, কোল, পেট্রোলিয়াম, দে কন্টেন আ লট অফ হাইড্রোকার্বন। তো বলবে স্যার তারাও বার্ন করে ওয়াটারই তৈরি করবে, তার কি এমন বড় ব্যাপার? দ্যাটস ট্রু, তারাও বার্ন করে আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারই তৈরি করবে। এন্ড ট্রাস্ট মি, যতটা হাইপ আছে কার্বন ডাই অক্সাইড একটা ক্ষতিকর গ্যাস এই নিয়ে, ততটা কার্বন ডাই অক্সাইড কিন্তু ততটা কোনো ক্ষতিকর গ্যাস নয়। মানে এনভায়রনমেন্টের জন্য যে কার্বন ডাই অক্সাইড একটা ভীষণ বাজে গ্যাস, দিস ইজ আ হিউম্যান, এর পেছনে কিন্তু কোনো সত্যতা নেই। ওকে, অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং বা এই যে আমরা যেটা বলছি যে উষ্ণায়ন, এটা একটু হাইপ ইস্যু। এটা রিয়েলি এতটা কোনো সিগনিফিকেন্স আছে কিনা সেটা আমরা জানি না, বাট ইয়া অনেকগুলো এনজিও চলে এই গ্লোবাল ওয়ার্মিং কে অ্যাকচুয়ালি ভাঙিয়ে, তো এটাকে একটু সিগনিফিকেন্স দিতে হবে। সেটা হচ্ছে ব্যাপার। তোমরা যদি অফলেট দেখে থাকো, পৃথিবীর অনেক জায়গার টেম্পারেচার যেমনি বেড়েছে, তেমনি এরকম অনেক জায়গা আছে পৃথিবীর যার টেম্পারেচার কিন্তু ফল করছে, বাড়ছে তো না, উল্টে টেম্পারেচারটা কিন্তু ফল করছে। So there are many places in this earth. Anyway, my take home message is তোমরা অনেকেই গাড়ি ব্যবহার করো এবং তোমরা জানো যে ইঞ্জিনে ক্যাটালিটিক কনভার্টার্স লাগানো থাকে। তার উদ্দেশ্যই হচ্ছে যে ট্র্যাডিশনাল ফুয়েলস যেগুলো আমরা ব্যবহার করে থাকি, কোল, পেট্রোলিয়াম এটসেট্রা, সেগুলোকে আলটিমেটলি সেগুলো যদি আনবার্নড অবস্থায় থাকে, তাহলে এই ক্যাটালিটিক কনভার্টার্স গুলো, মানে ধরো প্যালেডিয়াম বা প্ল্যাটিনাম ইত্যাদি ক্যাটালিস্ট, ওগুলোকে কমপ্লিটলি বার্ন করে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটারে কনভার্ট করে দেয়, which are actually harmless product, end product. বাট এইখানে একটা সমস্যা এটা আছে, যদি ওটা কমপ্লিট বার্ন না করে, which is the case, হ্যাঁ, এই ধরনের ফসিল ফুয়েলস, কোল বা পেট্রোলিয়াম, তখন কিন্তু একটা সমস্যা, দে প্রডিউস কার্বন মনোঅক্সাইড, which is a harmful. হ্যাঁ, কার্বন মনোঅক্সাইড ইজ আ হার্মফুল গ্যাস, কারণ সেটা কিন্তু মানুষের যে অক্সিজেন ক্যারি করার ক্ষমতা আমাদের যে ব্লাড সেলের, সেটাকে কিন্তু হ্যাম্পার। ঠিক আছে, কারণ আমরা জানি যে হিমোগ্লোবিন দ্যাট ক্যান ফর্ম আ কমপ্লেক্স উইথ কার্বন মনোঅক্সাইড, দ্যাট ইজ কল্ড কার্বক্সি হিমোগ্লোবিন, এবং অক্সিজেনের সঙ্গে ওর বাইন্ড করার যে অ্যাফিনিটি আছে হিমোগ্লোবিনের, কিন্তু কার্বন মনোঅক্সাইডের সঙ্গে বাইন্ড করার অ্যাফিনিটি অনেক বেশি, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করার অ্যাফিনিটি অনেক বেশি। দেন দেয়ার আর আদার হাইড্রোকার্বন, এইগুলো ডেঞ্জারাস। পার্টিকুলেট ম্যাটার অবশ্যই ডেঞ্জারাস, আমাদের লাংস টাংসে বসে যেতে পারে। এবং PM 2.5 এর নিচে যেগুলো পার্টিকুলেট ম্যাটার 2.5 মাইক্রনের নিচে যেগুলো, সেগুলোকে তো সেইভাবে আমাদের যে ট্র্যাকিয়াল সিস্টেম এবং ব্রঙ্কিওল, তাতে যে ফিল্টারটা আছে, সিলিয়া আছে, তারা সেভাবে আটকাতেও পারে। অলসো PM 2.5 যেটা রিলিজ হচ্ছে ডিউরিং বার্নিং অফ ফসিল ফুয়েলস, দ্যাট ইজ ডেঞ্জারাস। কিছু লেড ফেডও রিলিজ হচ্ছে, which is again dangerous. তো এই ব্যাপারগুলো কিন্তু আছে যে আমাদের ফসিল ফুয়েলস এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, বাট হাইড্রোজেন মানে ফসিল ফুয়েলস কি বেসিক্যালি আ মিক্সচার অফ হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বনস এর মধ্যে কিন্তু এই ধরনের লেড বা আরো অনেক টক্সিক হেভি মেটালস লাইক মার্কারি, এগুলো প্রেজেন্ট থাকছে, কিংবা ইনকমপ্লিট কম্বাসন হচ্ছে, হাইড্রোকার্বন প্রডিউস হচ্ছে, পার্টিকুলেট ম্যাটার তৈরি হচ্ছে, which is dangerous. হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, হাইড্রোজেন কমপ্লিটলি অক্সিডাইজ হলে সেটা ওয়াটারই তৈরি করবে, এন্ড ওয়াটার ইজ দ্য মোস্ট হার্মলেস প্রোডাক্ট। এইবারে যেটা ব্যাপার হচ্ছে
যে এই যে হাইড্রোজেন প্রোডাকশন প্রসেসটাকে এটাকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রে অ্যান্ড চেস্ট এই দুজন সায়েন্টিস্ট অল হাইড্রোজেন প্রডিউসিং মাইক্রো অর্গানিজমসকে 4টে গ্রুপে ভাগ করেছে। আমি তোমাদের 4টে গ্রুপেও যেতে বলছি না, আমি তোমাদেরকে সিম্পল দুটো গ্রুপের কথা বলছি। একটাকে আমি বলবো লাইট প্রসেস, একটাকে আমি বলবো ডার্ক প্রসেস। তোমরা আবার ওই লাইট রিয়াকশন ডার্ক রিয়াকশনের সঙ্গে গন্ডগোল করো না। ডার্ক রিয়াকশন মানে যেরকম লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, এখানেও ডার্ক প্রসেসটা সেরকম। ডার্ক রিয়াকশন বলে একটা কোনো কথা হয় না। তো এইখানে লাইট প্রসেস মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন প্রোডাকশনের জন্য, ডোন্ট ওয়ারি কারণ কিছু লিখতে হবে না, ইউ গেট দিস। আর এটাকে জাস্ট একটু ওভারভিউ, এটার আমি বলবো ইন্ট্রোডাকশন, কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট। আবার রিপিট করছি, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এবং এই যে রিয়াকশন গুলো আছে এগুলো পড়লে তোমাদের জন্য মোর দ্যান এনাফ মাইক্রোবিয়াল হাইড্রোজেন প্রোডাকশন বোঝা। দেখো আমি এই মাইক্রোবিয়াল হাইড্রোজেন প্রোডাকশনের যে প্রসেসটা এটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লাইট প্রসেস, একটা হচ্ছে ডার্ক প্রসেস। লাইট প্রসেস মানে হচ্ছে যেখানে ইন প্রেজেন্স অফ লাইট হাইড্রোজেন প্রোডাকশনটা হয়। This occurs usually in photosynthetic bacteria. আমরা জানি in photosynthetic bacteria during light reaction যদি তোমার হাইড্রোজেন প্রোডাকশন হয় সেই প্রসেসটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে লাইট প্রসেস। ঠিক আছে, মানে এই প্রসেসটা কিন্তু it is linked with the reduction of it is linked with the release of hydrogen from NADH or NADPH. ঠিক আছে, NADH বা NADPH এর থেকে যখন হাইড্রোজেন রিলিজ হচ্ছে, মানে rather the oxidation of NADH and NADPH, this produces actually this H2. ঠিক আছে, this produces H2. ঠিক আছে, মানে বেসিক্যালি এটা কিন্তু একটা লাইট ডিপেন্ডেন্ট প্রসেস। যেখানে তোমার NADH মানে রিডিউসড NAD+ বা NADH সেখান থেকে কিন্তু তোমার হাইড্রোজেন ইভলভ হচ্ছে। সো আমি তোমাদের প্রথমেই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে দিই যে HB বা হাইড্রোজেনেজ যে এনজাইমটা আছে, this plays a very very important role in release of hydrogen from different substrate. Different substrate এর থেকে হাইড্রোজেন রিলিজে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি তোমাদের যে জিনিসটা বলছিলাম, আচ্ছা এখানে যখন হাইলাইট করছি তোমরা দেখতে পাচ্ছ? somebody please respond. স্যার আচ্ছা এখানে দেখা যাচ্ছে, এটা জাস্ট পড়ো, photosynthetic bacteria with light dependent evolution of hydrogen from reduced NAD. So this is a process যেটাই কিন্তু লাইট লাগছেই photosynthetic bacteria যখন হাইড্রোজেন রিলিজ হচ্ছে from reduced NAD. This is a good process. এটাকে অনেক সায়েন্টিস্ট বলছে মোস্ট প্রেফার্ড প্রসেস অফ মাইক্রোবিয়াল হাইড্রোজেন প্রোডাকশন। কিন্তু একটা কন্ট্রাস্টিং ভিউ আছে, তার কারণ হচ্ছে ডার্ক প্রসেস যেখানে তোমার কিন্তু কোনো লাইট লাগছে না, মানে দ্যাট ইজ লাইট ইন্ডিপেন্ডেন্ট প্রসেস আমরা বলতে চাইছি, তাদের অ্যারে অফ সাবস্ট্রেট ফর হাইড্রোজেন প্রোডাকশন ইজ মাচ বিগার। তাহলে ডার্ক প্রসেসে আমাদের কোনো লাইটের প্রেজেন্স লাগছে না, কোনো লাইট ডিপেন্ডেন্ট এভলিউশন অফ হাইড্রোজেন হচ্ছে না, বাট সেখানে অ্যারে অফ সাবস্ট্রেটটা কিন্তু মাচ বিগার। মানে সেখানে তোমার one of the most preferred substrate for hydrogen production, that is formic acid. Okay, HCOOH. এবং one of the best enzyme which produces microbial hydrogen, that is FDH বা ফরমেট ডিহাইড্রোজেনেজ। ঠিক আছে, তো দেখা যাচ্ছে ডার্ক প্রসেসের ক্ষেত্রে স্টার্টিং ফ্রম সেলুলোজ টু স্টার্চ টু গ্লুকোজ to formic acid, anything under this earth can be probably used for hydrogen production. তার মানে কি হচ্ছে যে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট ধরো আমরা জানি যে
সুগার মানে ধরো স্ট্র সিরিয়ালস এর আমরা ইয়ে করার পর সব প্রসেসিং এর পর যে ঘাস স্ট্র ইত্যাদি এগুলো পড়ে থাকে, মানে খোসা খোসা যেগুলো পড়ে থাকে, ইভেন দোজ ক্যান বি ইউজ ফর হাইড্রোজেন প্রোডাকশন। নাও এটা কাপলড ওয়েতে হতে পারে। হোয়াট ইউ মিন বাই কাপলড ওয়ে? that you are basically using some other microbe for decomposition of this waste product. এই ওয়েস্ট প্রোডাক্ট গুলোর ডিকম্পোজিশন হচ্ছে হয়ে এটা একটা সিম্পলার প্রোডাক্ট ফর্মিক অ্যাসিড হ্যাঁ ইত্যাদি তৈরি করলো, যেটাকে কিন্তু আবার এমন একটা ব্যাকটেরিয়া which contains formaldehyde can produce hydrogen from that. So ডার্ক প্রসেসে দেখা যাচ্ছে যে ওয়াইড অ্যারে অফ সাবস্ট্রেট ইউজ করা যাচ্ছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে could be a coupled process, সেখানে খুব কমপ্লেক্স কিছু বায়োলজিক্যাল ওয়েস্ট সেগুলোকে সুগার কেন স্ট্র ইত্যাদি সেগুলোকে ইউজ করা হচ্ছে, বা কিভাবে না সেগুলোকে ডিকম্পোজ করে দেওয়া হচ্ছে ইনটু সিম্পলার সাবস্ট্রেট, যে সাবস্ট্রেট গুলোকে ইউজ করে কিন্তু ফার্দার তোমার হাইড্রোজেন প্রোডাকশন হচ্ছে। এখানে আমরা একটা জিনিস দেখি, যে একটু ইয়েতে গিয়ে দেখি, এখানে একটা জিনিস আমাদের এটা বুঝতে হবে, এই লাইনটাই জানতে চেয়েছিলাম যে হাইড্রোজেন প্রোডাকশনের বায়োটেকনোলজি কিন্তু ফটো অ্যান্ড নন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া দুটোর উপরই ডিপেন্ডেন্ট। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াকে কিছু সায়েন্টিস্ট ফেভার করে, হ্যাঁ, বাট ব্যাপারটা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে, দেখো এই লাইনটা, he favored photosynthetic process rather than non-photosynthetic microbial processes which produce H2 less efficiently from carbohydrate substrate. মানে it's true যে নন ফটোসিনথেটিক প্রসেসেস, যেটাকে আমরা ডার্ক প্রসেসেস বলে থাকি বা লাইট ইন্ডিপেন্ডেন্ট প্রসেসেস বলে থাকি, তাদের কিন্তু এফিসিয়েন্সি কম, কিন্তু তাদের সাবস্ট্রেট ইয়ে কিন্তু অনেক বেশি। The dark process is much more simpler than photoprocesses on technical ground, and dark processes generate hydrogen from a large number of carbohydrates. Very important, generate hydrogen from a large number of carbohydrates frequently obtained as refuse or waste products. Frequently obtained as refuse or waste products. So আমরা এর পরে যদি একটু চলে যাই, আমাদের অনেকটা সময় চলে গেল, সেটা হচ্ছে যে আর কি কি ধরনের আমাদের মাইক্রোবস আছে যারা এই ধরনের হাইড্রোজেন প্রডিউস করতে পারে। একটা হচ্ছে অ্যানাএরোবিক হেটেরোট্রফস। অ্যানাএরোবিক হেটেরোট্রফস তোমরা জানো যে সার্ভাইভ ইন অ্যাবসেন্স অফ এয়ার অর অক্সিজেন। হেটেরোট্রফ মানে তারা কিন্তু নিজেদের খাবার নিজেরা বানাতে পারে না। ওকে, so they depend upon other organisms, say by the process of decomposition of something they can obtain the energy. So they are not photosynthetic or chemosynthetic bacteria. Okay, কিছু এক্সাম্পল এখানে ক্লস্ট্রাডিয়া ইত্যাদি আছে, এবং তাদের কিন্তু কোনো সাইটোক্রোম সিস্টেম নেই। হেটেরোট্রফ কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মানে অ্যারোবিক কন্ডিশনেও পারে অ্যানারোবিক কন্ডিশনেও সার্ভাইভ করতে পারে, হ্যাঁ, কিন্তু এদের সাইটোক্রোম সিস্টেম আছে, এবং এরা ফরমেট বা ফর্মিক অ্যাসিড যেটাকে বলছিলাম সেটাকে লাইজ করে হাইড্রোজেন প্রডিউস করতে পারে। প্রথমটা ছিল অ্যানারোবিক হেটেরোট্রফ, এরা কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মানে এরা এয়ারের প্রেজেন্সেও সার্ভাইভ করতে পারে, অ্যাবসেন্সেও সার্ভাইভ করতে পারে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এদের সাইটোক্রোম সিস্টেম আছে যেটার সাহায্যে এরা কিন্তু ফরমেটকে রিলিজ করে হাইড্রোজেন আর কি প্রডিউস করতে পারে। একটা স্পেশাল গ্রুপ আছে ডিসালফোভিব্রিও, এই যে এই চারটে বেসিক্যালি আমি তোমাদের এখন বলছি। ডিসালফোভিব্রিও, ডিসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্রিক্ট অ্যানারোব, মানে শুধু ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন সার্ভাইভ করতে পারে, কিন্তু এর কিন্তু আবার সাইটোক্রোম সিস্টেম। এবারে দেখো কিছু প্রসেস, এটা হচ্ছে ক্লস্ট্রাডিয়াম, মানে স্ট্রিক্ট অ্যানারোব হেটেরোট্রফিক, এ কিন্তু গ্লুকোজের থেকে হাইড্রোজেন আর বিউটারেট তৈরি করছে, ঠিক আছে, তো বা গ্লুকোজের থেকে ইন প্রেজেন্স অফ ওয়াটার হাইড্রোজেন আর অ্যাসিটেট তৈরি করছে। এই বিউটারেট অ্যাসিটেট এই বাই প্রোডাক্টস গুলোও খুব ইম্পর্টেন্ট, কারণ এই বাই প্রোডাক্টস গুলোকেও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা। দেন ইউ হ্যাভ দিস মিথাইলোট্রপিক ব্যাকটেরিয়া, এদের মধ্যে কিন্তু এনএডি ডিপেন্ডেন্ট ফরমেট ডিহাইড্রোজেনেস আছে, ঠিক আছে,
NAD ডিপেন্ডেন্ট ফরমেট ডিহাইড্রোজেনেজ আছে এবং এদের যে হাইড্রোজেন প্রোডাকশনটা এটা বেসিক্যালি হ্যাঁ এই NAD ডিপেন্ডেন্ট ফরমেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটাকে ইউজ করে থাকে। ওকে, তারপর আমরা চলে আসছি গিয়ে হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দিস ইজ ওয়ান ব্যাকটেরিয়া যাদের দেখা যায় যে এরা কিন্তু উল্টোটা করে। হ্যাঁ, এরা উল্টে হাইড্রোজেনটাকে অক্সিডাইজ করে দিচ্ছে বা হাইড্রোজেনটাকে ইউজ করছে হ্যাঁ কার্বন ডাই অক্সাইডের রিডাকটিভ অ্যাসিমিলেশনের জন্য। ঘাবড়ানোর কিছু নেই, কার্বন ডাই অক্সাইডের রিডাকটিভ অ্যাসিমিলেশন হচ্ছে হ্যাঁ যে তোমার বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড থেকে ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন ওরা মিথেনে কনভার্ট করে দিচ্ছে। তো এটা মিথানোজেনিক ব্যাকটেরিয়া, আমরা এটার ব্যাপারে পড়েছি। বাট এই ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু দেখা গেছে ওই যে যেটার কথা আমরা বলছিলাম যে এই ব্যাকটেরিয়ার কিছু স্ট্রেন, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কিছু স্ট্রেনের মধ্যে দেখা গেছে যারা কিন্তু ফরমেট HCOH ফর্মিক অ্যাসিড বা HCO মাইনাস যেটা ফরমেট সেটাকে কিন্তু স্প্লিট করে দিতে পারে ইকুইমোলার প্রপোর্শনস অফ হাইড্রোজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। যতগুলো হাইড্রোজেন ততগুলো কার্বন ডাই অক্সাইডে কিন্তু স্প্লিট করতে পারে। ঠিক আছে, সিমিলারলি আমরা হিউম্যান ব্যাকটেরিয়া মানে বিভিন্ন ক্যাটলেট হিউম্যানে যারা থাকে তাদেরকে দেখতে পারি যে তারা কিন্তু সেলিউলোজ যেটা জাবর কাটে যেরকম ঘাস ফাস খায় গরু ছাগল ইত্যাদি, তাহলে তাদের পেটে প্রচুর সেলিউলোজ থাকে। এই সেলিউলোজকে হাইড্রোলাইজ করে সেখান থেকে কিন্তু অ্যাসিটেট, ইথানল, ফরমেট, হাইড্রোজেন যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এন্ড কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে। ঠিক আছে, এই ধরনের ব্যাকটেরিয়া দে আর কেপেবল অফ হাইড্রোলাইজিং সেলুলোজ মানে ঘাস পাত ইত্যাদি যা খাচ্ছে জাবর খাচ্ছে তার মধ্যে যে সেলুলোজটা আছে ঘাস পাতার মধ্যে সেখান থেকে কিন্তু একাধিক ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল প্রোডাক্ট লাইক অ্যাসিটেট, ইথানল, তারপর হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি কিন্তু তৈরি করতে পারে। নাও একটু ফার্স্ট আমরা আসি, লেটস কাম টু দ্য নেক্সট ক্যাটাগরি ফ্যাকাল্টেটিভ অ্যানিমাল। ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া এখানে এস্টেরিয়া কোলি। In presence of oxygen, in absence of oxygen survive করতে পারে। এখানে দেখা গেছে যে একটা এনজাইম পাইরুভেট ফরমেট লাইজ এটা কি করছে, এটা পাইরুভেটকে ফরমেটে কনভার্ট করে দিচ্ছে এবং এই ফরমেটটা ফার্দার অ্যাক্টেড বাই দ্য এনজাইম ফরমেট ডিহাইড্রোজেনেজ বেসিক্যালি প্রডিউসেস হাইড্রোজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। সিমিলারলি পাইরুভেট ফরমেট লাইজ কিন্তু অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে যেখান থেকে সাবসিকুয়েন্টলি ইথানল, অ্যাসিটেট ইত্যাদিও পাওয়া যাচ্ছে। এগুলোও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বাই প্রোডাক্ট যাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বিশাল ভ্যালু আছে, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। বাট এখানে আমরা যেটাকে ফোকাস করব যে পাইরুভেট ফরমেট লাইজ কি করছে না পাইরুভেট থেকে ফরমেট তৈরি করছে যেটা কিন্তু ফার্দার ফরমেট ডিহাইড্রোজেনেজের সাহায্যে আমার হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতে পারে। Then we have aerobic bacteria যেমনি অ্যালকালিজেন, ঠিক আছে, ব্যাসিলাস ইত্যাদি। এখানে খুব সিম্পল মেকানিজমে কাজ করে, সেটা হচ্ছে ইউ হ্যাভ ফর্মিক অ্যাসিড, ওকে, and you convert this formic acid into hydrogen and carbon dioxide by the enzyme format dehydrogenase। আমি দেখছি আর কিছু আছে কিনা। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া আমি বলেইছি যে এখানে কিন্তু তোমার হচ্ছে গিয়ে লাইট ডিপেন্ডেন্ট লাইট ডিপেন্ডেন্ট যেটা হচ্ছে যে evolution of H2 that is light dependent and that is from reduced NAD+। ঠিক আছে, reduced NAD+। এবং এখানে এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ায় আমি একটা কথা বলি, অনেক সময় হাইড্রোজেন প্রোডাকশন is a costly process। কেন? it requires a lot of ATP। এই হাইড্রোজেন প্রোডাকশনটা কিন্তু একটা কস্টলি প্রসেস because it requires a lot of ATP। Similar is the case with this cyanobacteria which is also capable of photosynthesis। ঠিক আছে, তাহলে এইখানে আমি বলছি যে এই ব্যাপারগুলো এত ডিটেলসে কিন্তু তোমাদের জানার দরকার নেই। এই একটা টপিকের জন্য 24 পাতার নোট পড়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে। ঠিক আছে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, যেটা একটু আমরা ইন্ট্রোডাকশনে চলে গেলে বুঝতে পারবো,
সেটা হচ্ছে production of hydrogen by anaerobes, facultative anaerobes, aerobes, metallurgs and photosynthetic bacteria is possible. এখানে কিছু এফিসিয়েন্সি যেমনি অ্যানিয়ারোবিক ব্যাকটেরিয়া ক্লস্ট্রাডিয়াম যেটা আমরা প্রথমেই দেখলাম, ঠিক আছে, এইটা কিন্তু ক্লস্ট্রাডিয়াম বা ক্লস্ট্রাডিয়াম বিউটারিকাম আরো স্পেসিফিক্যালি যদি আমরা যাই, এটা কিন্তু 2 মোল হাইড্রোজেন প্রডিউস করতে পারছে, হ্যাঁ, ঠিক আছে, per mole of glucose at 50% efficiency. So it is quite a efficient bacteria. কিন্তু আমরা যদি দেখি যে আরেকটু যেটা হচ্ছে গিয়ে যে তোমার এটা তো অ্যানারোবিক ব্যাকটেরিয়া ছিল, স্ট্রিক্ট ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, আমরা যদি এস্টেরিয়া কোলাই দেখি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা প্রায় আরো অনেক বেশি 100% এফিসিয়েন্সি দিয়ে কিন্তু হাইড্রোজেন প্রডিউস করতে সম্ভব ফ্রম ফরমেট অ্যান্ড গ্লুকোজ, ঠিক আছে, মানে ফরমেট থেকে 100% এফিসিয়েন্সিতে এই হাইড্রোজেন প্রডিউস করতে পারছে এবং গ্লুকোজ থেকে 60% এফিসিয়েন্সিতে এই হাইড্রোজেন প্রডিউস করতে পারছে। তো ই কোলাই ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে, ফর হাইড্রোজেন প্রোডাকশন, যেটা আমি বললাম যে ওটা ফরমেট তৈরি করছে অ্যাসিটাইল কোয়ে থেকে ইথানল অ্যাসিটেট পাওয়া যাচ্ছে, ফরমেট থেকে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। তো গ্লুকোজ থেকেও তৈরি করতে পারছে at 60% এফিসিয়েন্সি, ফরমেট থেকে 100% এফিসিয়েন্সি। সিমিলারলি এন্টারোব্যাকটেরিয়াসি ও কিন্তু মোটামুটি হাইড্রোজেন সিমিলার এফিসিয়েন্সিতে প্রডিউস করছে ফ্রম ডিফারেন্ট মোনোস্যাকারাইড সুগার যদি ওকে দেয়া হয় তাহলেও ও কিন্তু অলমোস্ট ইকোলাই এর কম্পারেবল এফিসিয়েন্সিতে হাইড্রোজেন প্রডিউস করতে পারে। এছাড়াও এক গাদা ব্যাকটেরিয়া দেয়া আছে, সেই ব্যাকটেরিয়া গুলো কি কোন এফিসিয়েন্সিতে হাইড্রোজেন প্রডিউস করতে পারে, if you want you can see, but this is important because the last line here, the fate of hydrogen biotechnology is presumed to be dictated by the stock of fossil fuel and state of pollution in future. মানে আমাদের fossil fuel যেভাবে কমছে আর পলিউশন যেভাবে বাড়ছে, তাহলে হাইড্রোজেন বায়োটেকনোলজির একটা ভালো ফিউচার আছে, বিশেষ করে এমইসি ডেভেলপমেন্টে। আর যে অক্সিকেমিক্যাল যেগুলো হাইড্রোজেনের সঙ্গে তৈরি হচ্ছে, যেমনি ক্লেপসিয়েলা, ঠিক আছে, আর অন্যান্য এনজাইমেটিক মেথড দিয়ে, সেই অক্সিকেমিক্যালস এরও কিন্তু একটা গুরুত্ব বা ভ্যালু আছে। তো আজকে তো আর একদম সময় নেই, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট পুট ইট অন দ্য হোয়াটসঅ্যাপ, আই উইল ডেফিনেটলি আনসার। এইটা নিয়ে বেশি ভাবার কিছু নেই, ওপর এই নোটসটা পড়ে নিও, আ স্মল টপিক, আমার মনে হয় দিস ইজ নট এনাফ বাট মোর দ্যান এনাফ ফর হোয়াট এভার কোয়েশ্চেন উইল বি আস্কড।